আমার শরীর পাওয়ার জন্যই তো এত কিছু করছিস, তাই না? তাহলে নে না, আমি তোকে নিজেই অনুমতি দিচ্ছি সব কিছু করার। আমার আর সহ্য হচ্ছে না তোর এইসব কিছু। লিহা একদমে কথাগুলো বলে থামে। লিহার চোখের কোণ বেয়ে পানি বের হচ্ছে। মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত হলে অনেক সময় চোখের পানি বের হয়। লিহার বেলাতেও তাই হয়েছে। আনাপ বুঝে উঠতে পারছে না লিহার কথার বিপরীতে কি বলবে। আশ্চর্য হয়ে তাকিয়ে আছে লিহার দিকে। মুহূর্তের মধ্যেই লিহার এতটা পরিবর্তন আনাফকে বেশ আশ্চর্য করে দিয়েছে। চোখের কোণ থেকে পানিগুলো মুছে নেয় লিহা। রাগ এখনও বিন্দুমাত্রও কমেনি। আনাফের আশ্চর্যজনক দৃষ্টিভঙ্গি দেখে আগের ন্যায় চেঁচিয়ে প্রশ্ন করে। কি হলো? এখনো চুপ কেন তুই? নিজের ইচ্ছে মেটাতে বললাম না তোকে? আনাফ নিজেকে স্বাভাবিক করে। লিহার অস্বাভাবিক আচরণ আনাফের ভিতরে তাক লাগিয়ে দিয়েছিল। প্রতিউত্তরে খুব শান্তভাবে লিহাকে বলে। লিহা, কি সব বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি নই, পাগল তুই হয়েছিস। তাও আমার আমার শরীরের জন্যে। আজ তোর সমস্ত পাগলামো সাড়া দিব আমি। লিহার মাথায় ভূত চেপেছে। আনাফ কিছু বুঝে ওঠার আগেই লিহা আনাফের শার্ট খামচে ধরে আনাফের ঠোঁটে, গালে, গলায়, বুকে সব জায়গায় পাগলের মতন স্পর্শ করতে শুরু করে। আনাফ আশ্চর্যের চরম সীমায় পৌঁছে যায়। বাকরুদ্ধ হয়ে গেছে লিহার আচরণে। পরিস্থিতি সামাল দেবে কি করে কোনো আইডিয়া নেই আনাফের। লিহা পাগলামি করায় ব্যস্ত। ক্ষণে ক্ষণে একক অঙ্গে স্পর্শ করছে আনাফের। কিছুক্ষণ পর আনাফকে ছেড়ে দিয়ে আনাফের কোলের ওপর ঘাঁটি গেড়ে বসে শরীর থেকে পোশাক খুলতে শুরু করে। আনাফ রীতিমতো আরও অবাক লিহার কর্মকাণ্ডে। জলদি লিহাকে থামানো উচিত। ধমকের সুরে লিহাকে বলে। লিহা, অতিরিক্ত হয়ে যাচ্ছে। এত সময় রাগ দেখিয়ে যা ইচ্ছা হয়েছে করেছো, কিন্তু এখন যেটা করছো সেটা লিমিটের বাইরে চলে যাচ্ছে। কোনো কিছুই লিমিটের বাইরে যাচ্ছে না। তুই যেটা চাস সেটাই হচ্ছে। গত রাতের কথা মনে নেই তোর? তুই না গত রাতে বলেছিলি আমায় জিম্মি করে শোষণ করবি? আজ তো সেই কারণেই তুই আমাকে জোরপূর্বক উঠিয়ে গাড়িতে এনেছিস তোর ভেতরের পশুত্বকে শান্ত করতে। তোর ক্যারেক্টার সার্টিফিকেট আমি গত রাতেই পেয়ে গিয়েছি। তোদের মতো বড়লোক বাবার ছেলেপেলেরা অবাধ্য হওয়ার পাশাপাশি নারীর শরীরে আসক্ততা মগ্ন হয়ে থাকে। টাকার গরমে যে কোনো কিছু করতে পারিস তোরা। আমার মতো অসংখ্য মিডল ক্লাস মেয়েকে হাতের এক চুটকির সাহায্যে ফ্ল্যাটে নিয়ে যেতে পারিস তোরা। বাকি বেশি কিছু আর বললাম না আমি। লিহা, মুখ সামলে কথা বলে দিলাম। এই একদম বড় গলা কথা কথা বলবি না আমার সাথে তুই। ভালো মানুষ চাচ্ছিস এখন না? হুম, লাগবে না তোর ভালো মানুষই আমার। আমি নিজেই তোকে সঁপে দিচ্ছি। প্লিজ, তোর যেটা চাই সেটা আদায় করে মুক্তি দে আমায়। আমি চাই না তোর সাথে সারা জীবন থাকতে। মুক্তি প্রয়োজন আমার। আমি মুক্তি চাই তোর হাত থেকে। আনাপের শরীরের সমস্ত রক্ত টকবক করতে শুরু করে। লিহার বলা কথাগুলো যেন আনাপের ভিতরে সূচের মতন গিয়ে লেগেছে। খলখল করছে পুরোটা শরীর। কষে অসংখ্য জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় লিহার গালে। এক থাপ্পড়ে লিহার ভূত লেজ গুটিয়ে পালিয়েছে। হিংস্র পশুর ন্যায় লিহার চুলের মুঠি চেপে ধরে নিজের কিছুটা কাছে টেনে এনে গর্জন করে বলতে শুরু করে। চুপ করেছিলাম বলে দেখে তোর সাহস বেড়ে গেছে, তাই না? একদম আসার মেরে পেটের নাড়ি ভুড়ি বের করে ফেলবো। আমি তোকে ভালোবাসি, তোর শরীরকে না। কোনো লোভ লালসা নাই আমার নারীর দেহের প্রতি। যদি থাকতো তাহলে এত সময় সব কিছু হয়ে যেত। এই মেয়ে, দেশে কি পল্লীর অভাব পড়ছে? আমার যদি এতটাই তাড়না থাকতো নারীর দেহের প্রতি, তাহলে পল্লীতে গিয়ে নিজের ইচ্ছা মিটিয়ে আসতাম। তোকে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখতাম না। আমার তোকে চাই, সারা জীবনের জন্য চাই। তোর সাথে ফষ্টি নষ্টি করে সাময়িক সময় কাটানোর কোনো ইচ্ছে আমার নাই। বুঝতে পেরেছিস কি বলেছি? লিহা ভয়ে চুপ করে থাকে। এত সময় মাথায় কোন ভূত এসে ভর করেছিল লিহা নিজেও জানে না। পাগলামি যা করেছে সব কিছুই নিজের অজান্তেই করেছে। থাপ্পড় খেয়ে ভূত পালিয়ে যাওয়ার পর হুশ ঠিকানায় এসেছে লিহার। আনাফের কথার প্রতি উত্তরে কিছু না বলে ভয়ে মুখ থেকে কোনো শব্দ বের করে না। আনাফ লিহার নীরবতায় বুঝতে পারে লিহা প্রচণ্ড ভয় পেয়েছে। চুলের মুঠি ছেড়ে দিয়ে পরক্ষণেই নিজেকে সামলে নেয়। লিহা শরীর থেকে জামার কিছুটা অংশ সরিয়ে ফেলেছিল। আনাফ লিহার সেই জামার অংশটুকু নিজেই ঠিক করে দিয়ে নবজাতক শিশুর ন্যায় লিহার মাথা বুকের মধ্যে চেপে ধরে। লিহা ভদ্র মেয়ের ন্যায় চুপ করে আনাফের বুকের ওপরে মাথা দিয়ে বসে আছে। আনাফ গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করছে। খানিক পরে আনাফ লিহার বাড়ির সামনে পৌঁছে লিহাকে নামিয়ে দেয়। লিহা গাড়ি থেকে নামার পূর্ব মুহূর্তে আনাফ লিহার কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিয়ে সরি বলে। লিহা আনাফের সরির প্রতি উত্তরে কিছু না বলে চুপচাপ চলে যায় এবং যেতে যেতে মনে মনে বলে, বদলোক, তুই আমায় জোর করে যতই ভালোবাসিস না কেন আমি কখনো তোর প্রতি আসক্ত হব না। উল্টো আজ আমার সাথে যা যা করেছিস সব কিছুর জন্য তোর লাইফ একদম 12টা বাজিয়ে দেবো আমি বলে দিলাম। সামান্য একটু ধৈর্য ধর।
এমন খেলা দেখাবো তোকে আজীবন, আমি লিহার নাম মুখে নিতে পারবি না আর। গাড়ি টেনে চলে যায় আনাফ। প্রচণ্ড খুশি খুশি লাগছে। ড্রাইভিং করতে করতে কিছু সময়কার আগের কথা ভাবছে আনাফ। লেহার ঠোঁটের মাদকতা এখনও আনাফের মধ্যে ছড়িয়ে আছে। নেশা না করেও মাতাল আনাফ। এই লিহাকে যে করেই হোক তার সারা জীবনের জন্য প্রয়োজন। কোনোভাবেই লিহাকে আনাফ নিজের থেকে দূরে যেতে দেবে না। লিহা তার ব্যক্তিগত সম্পদ। লিহা বাড়ি পৌঁছে রুম আটকে বসে আছে। সারাদিন আর রুম থেকে বের হয়নি। ঘড়ির কাঁটা 11টা অতিরিক্ত করবে। কোনো কিছুই ভালো লাগছে না লিহার। সব কিছুই কেমন যেন অসহ্য লাগছে। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে গাড়ির মধ্যে ঘটে যাওয়া ব্যাপারগুলো ভেবে। আজ আনাফের জায়গায় যদি অনাবিল থাকতো তাহলে না হয় বিষয়টা মানা যেত, কারণ অনাবিলকে সে ভালোবাসে। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। অনাবিল ছাড়া আর কাউকে সে চিন্তাই করতে পারে না। সেখানে তার অপছন্দের মানুষ আনাফ জোর করে তার শরীর স্পর্শ করেছে। এই জীবনে লিহা কোনোদিনও কল্পনাও করেনি তার অনিচ্ছায় কেউ তার শরীরে স্পর্শ করবে। কিন্তু আনাফ একে একে দুবার তার ঠোঁটে চুমু খেয়েছে। গতকাল রাতে তাকে দেখতে গিয়ে প্রথমবার চুমু খেয়েছিল, আর আজ দ্বিতীয়বারের মতো চুমু খেয়েছে। শরীরের রক্ত টকবক করছে লিহার। সব কিছুই হয়েছে আনাফের কারণে। খুব সুন্দর চলছিল তার জীবনটা, কিন্তু তার জীবনে আনাফের ছায়া পড়তেই সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। সব কিছুর জন্য আনাফ দায়ী। মনে মনে ঠিক করে আনাফের একটা কায়দা করবে সে। সুন্দর গোছানো জীবনটা এলোমেলো করে দেওয়ার জন্য আনাফের ওপর শোধ তুলবে। লেহা ভাবনায় মশগুল। দরজার বাহির থেকে ডাক পড়ে নাজিয়া বেগমের। নাজিয়া বেগম হলেন লিহার আম্মু। লিহা, কি হয়েছে তোর? কলেজ থেকে ফেরার পর সেই কখন থেকে রুম আটকে বসে আছিস? দরজা খুলে বাইরে আয়, খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? সেই দুপুর থেকে কিছুই তো খাসনি। মা, আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। ও মা, এটা কেমন কথা লিহা? সারাদিন কিছুই খাসনি, এখনো বলছিস কিছু খাবি না। লিহা মা, কিছু কি হয়েছে তোর? না মা, কিচ্ছু হয়নি। আমার আসলে এমনিতেই কেন জানি খেতে ইচ্ছে করছে না। তোমরা খেয়ে নাও মা, আমি আজ খাবো না। ঠিক আছে, তোর মর্জি। আমরা খেয়ে দিয়ে খাবার ফ্রিজে রেখে দিচ্ছি। যদি তোর খিদে পায় বা পরবর্তীতে খেতে ইচ্ছে হয়, তাহলে ফ্রিজ থেকে খাবার নামিয়ে গরম করে খেয়ে নিস। ঠিক আছে। লেহা বালিশের মধ্যে মাথা রেখে শুয়ে আছে। মাথা থেকে এখনও আজকের বিষয়গুলো দূর করতে পারেনি। কোনোভাবে যদি অনাবিল আজকে বিষয়গুলো জানতে পারে তাহলে কনফার্ম লিয়ার সাথে তার সম্পর্কের ইতি ঘটবে। অবশ্য এমনিতেও কোনো কিছু এখন ঠিক নেই। আনাফ যেই ভয় দেখিয়েছে অনাবিলকে, এতে করে মনে হয় না অনাবিল তার সাথে সম্পর্কের বহাল রাখার মতো দুঃসাহস করবে। মাথায় হাজারো দুশ্চিন্তা কাজ করছিল লিহার। এতদিনের সম্পর্কটা এক ঝটকায় শেষ হতে চলেছে। কি করে পরিত্রাণ পাওয়া যায় এই সমস্যা থেকে, লিহা সেই পথে খুঁজে বের করার প্রচেষ্টা করছে। আগের ন্যায় আবারও ভাবনায় মশগুল লিহা। ভাবনার বিচ্ছেদ ঘটায় বালিশের পাশে থাকা ফোন। অপরিচিত একটা নাম্বার থেকে লিহার কাছে কে যেন ফোন করেছে। বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে স্বাভাবিকভাবে ফোন রিসিভ করে। এমতো অবস্থায় ফোনের অপর পাশ থেকে আনাফ বলে ওঠে। কি করছো লিহা পাখি? আনাফের কণ্ঠস্বর শুনতেই লিহার মুড আরও খারাপ হয়ে যায়। তার ওপরে আবার আনাফের ন্যাকামো মার্কা কথা শুনে শরীরের সমস্ত রক্ত যেন মাথায় চড়ে বসে। লিহার ইচ্ছা করছে অলৌকিক কোনো শক্তি দ্বারা ফোনের ভেতর দিয়ে ঢুকে গিয়ে আনাফের 12টা বাজাতে, কিন্তু তা তো কোনো মতেই সম্ভব নয়। কারণ এমনটা করার জন্য লিহার জাদুকরী বিদ্যা অর্জন করতে হবে। প্রচণ্ড হাইপার হওয়া সত্ত্বেও নিজেকে সামলায় লিহা। শান্তভাবে আনাফের কাছে জিজ্ঞেস করে, আপনি কেন আমার পেছনে এইভাবে পড়ে আছেন বলেন তো? লিহা, সেই প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সারা জীবনের জন্য আমি তোমাকে চাই। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তুমি আর আমি মিলে একটা সুন্দর সংসার সাজাবো। আমাদের একজোড়া টুইন বেবি হবে, যারা সারাদিন বাড়িতে ছোটাছুটি করে বেড়াবে, বাড়ির আনাচে কানাচে টই টই করবে। কতই না মনোরম হবে দৃশ্যটা দেখতে। এই রাখেন আপনার মনোরম পরিবেশ। আপনাকে আমার দু চোখে সহ্য হয় না, সেখানে আপনাকে বিয়ে করে সংসার করা তো অসম্ভব কথা। লিহা, অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। তুমি আমার থেকে যত দূরে পালাবে, আমি তোমায় তত আরও কাছে টেনে নেব, ঠিক আজকের মতন। জানো লিহা, তোমার মাদকতা এখন আমার শরীরে ভেসে বেড়াচ্ছে। আমার ইচ্ছে করছে তোমার কাছে আবার ছুটে চলে যাই। তোমার মধ্যে যে কি নেশা বিরাজ করে আমার নিজের কোনো আইডিয়া নাই, তোমারও না। লিহা, আমি আসবো এখন তোমার কাছে। আপনার মতো লুচ্চা ছেলে এই জমিনে মনে হয় আর একটাও নেই। জোরপূর্বক ঠোঁটে স্পর্শ করেছেন, তার উপর এখন আবার নির্লজ্জের মতো বলছেন আমার কাছে আসবেন। এই যে মিস্টার আনাফ, আপনি কি সত্যি লজ্জা শরম নেই আপনার?
আরে লিহা, কেন এভাবে বলছো? তুমি কি মোশাররফ করিমের ডায়লগটা শুনো নি? লজ্জা পেলে কপালে গরম ভাত জুটে না। তুমি তো আমার ভবিষ্যৎ বউ, তোমার সাথে লজ্জা পেয়ে কোনো লাভ আছে নাকি বলো? সত্যিই আপনি নির্লজ্জ। আপনাকে নিয়ে বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে। তবে একটা কথা না বললেই নয়, আমি আপনাকে ভালোবাসি না, আর না কখনো বাসবো। আমি শুধুমাত্র অনাবিলকে ভালোবাসি, তাকে নিয়েই সারা জীবন কাটাতে চাই আমি। প্লিজ, আপনি আমার রাস্তা থেকে সরে দাঁড়ান। অনাবিলের নাম শুনতে আনাফের ভিতরে গোলা বারুদের মতন বিস্ফোরণ হয়। তবে আনাফ সেটা লিহার সামনে প্রকাশ করে না। নিজেকে কোনো মতো সামলে রেখে শান্ত গলায় লিহাকে বলে। লিহা, আমার একটু কাজ আছে, পরে কথা হবে তোমার সাথে, টাটা। আনাফ লিহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠুস করে ফোন কেটে দেয়। মেজাজ চরম সীমায় পৌঁছে গেছে। এতবার বলার পরেও লিহার মুখে সেই একই কথা শুনে আনাফের ভেতরটা রাগে খলখল করছে। আজ নয়, এই রাগের শোধ আগামীকাল তুলবে আনাফ। ফোনের সাহায্যে কিছুই করা সম্ভব নয়, সেজন্য বুদ্ধি খাটিয়ে জলদি করে ফোন কেটে দিয়েছে আনাফ। পরের সকালে আকাশে সূর্য উদয় হয়। ঘুম থেকে উঠে লিহা সুন্দর একটা জামা পরে কলেজে চলে যায়। লিহাকে আজ বেশ মডার্ন লাগছে। অবশ্য লিহা বরাবরের মতোই আধুনিক, সাধ্য অনুযায়ী আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। তবে আজ একটু বেশি আধুনিক পোশাক পরিধান করেছে লিহা। সবাই লিহার দিকে চেয়ে চেয়ে দেখছে, কিন্তু লিহার চিন্তাভাবনা হচ্ছে অনাবিলকে কাবু করা। আনাফের কারণে অনাবিল প্রচণ্ড ভয় পেয়ে আছে। লিহা অনাবিলের ভেতর থেকে সেই ভয়কে দূর করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছে, যাতে করে সবার মতন অনাবিল তার প্রতি মুগ্ধ হয়ে ভয়ভীতি ছাড়া নিজেই কথাবার্তা বলে। লিহার প্ল্যান মোতাবেক অনাবিল তাকে দেখে নতুন করে ক্রাশ খায়, কিন্তু তারপরেও অনাবিলের সাহস হয় না লিহার সাথে এসে কথা বলার। বাঁকা চোখে এক নজর তাকিয়ে লিহার আশপাশ থেকে সরে যায় অনাবিল। ফ্লপ হয় লিহার সাজানো প্ল্যান। বাধ্য হয়ে লিহা নিজেই অনাবিলের কাছে যায় অনাবিলের সাথে কথা বলার জন্য। এই অনাবিল, কেমন লাগছে আমায়? সুন্দর লাগছে, কিন্তু তুমি আমার সাথে কথা বলতে কেন এসেছো? কেউ দেখলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার। আরে তুমি ভয় পাচ্ছ কেন? কেউ তোমার সাথে কিচ্ছু করতে পারবে না। আমি আছি তোমার সাথে। কেউ তোমার কিছু করার চেষ্টা করলে আমি তাকে, তার আগে তোমার আগে আমাকে মোকাবেলা করতে হবে তাকে। লিয়া, মুখে বললেই সব হয়ে যায় না? তোমার পিছনে কেউ যেন ভিলেনে লেগেছে। সে কোনো সাধারণ ভিলেন না। এই কলেজে একটা সময় তার বউ নাম ডাকছিল, এমনকি এখনো আছে। তার এক কথায় ছেলেপুলেরা আমাকে মেরে হাত পা ভেঙে নদীতে ভাসিয়ে দেবে। মুখে নয়, কাজে করেই দেখাবো। আর অনাবিল, আমার কাছে একটা উপায় আছে সব কিছু থেকে বাঁচার। কি উপায়? চলো আমরা আজকেই বিয়ে করে নিই। একবার আমাদের বিয়ে হয়ে গেলে আনাফের মতো 14টা আসলেও আমাদের কিচ্ছু করতে পারবে না। লিহার কথার প্রতি উত্তরে কিছু না বলে আনাফা চোখ বড় বড় করে তাকায়। লিহা বুঝে উঠতে পারে না অনাবিলের কি হয়েছে। কৌতূহলী হয়ে আনাফের কাছে প্রশ্ন করে। এই অনাবিল, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? তোমার দিকে নয়, তোমার পিছনে তাকিয়েছি। একবার পিছনে ঘুরে তাকাও। লিহা অনাবিলের কথা মতন পিছন ঘুরে তাকাতেই দেখে তার জমাচ্ছে। বুকের ভেতর কম্পন শুরু হয়ে যায় লিহার। কি করবে দিশা না পেয়ে আবার অনাবিলের দিকে ঘুরে তাকাতেই দেখে অনাবিল গায়েব। আনাফকে দেখা মাত্রই চেন্নাই এক্সপ্রেস ট্রেনের ন্যায় তড়িৎ গতিতে দৌড়ে পালিয়েছে অনাবিল। লিহার ভেতরের কম্পন ক্রমশ আরও বেড়ে যায় অনাবিলকে দেখতে না পেয়ে। বাজেভাবে ফেঁসে গিয়েছে লিহা। এবার নিশ্চিত আনাফ তার কেচা খতম করবে। আনাফ গুটি গুটি পায়ে হেঁটে লিহার সামনে এসে দাঁড়ায়। লিহা ভয়ে আনাফের দিকে তাকানোর মতো সাহস করতে পারছে না, নিচের দিকে মুখ করে তাকিয়ে আছে। আনাফ কোনো কথাবার্তা ছাড়া লিহার মুখে হাত দিয়ে ধরে ওপরে তুলে কষে 2টা থাপ্পড় মারে। প্রথম থাপ্পড়ে লিহা নিজেকে ঠিক রাখলেও দ্বিতীয় থাপ্পড় খেয়ে ঘুরে মাটিতে পড়ে যায়। আনাফের শরীরে যেন কোনো দানব ভর করেছে। চোখ যারা আগুনের ফুলকির ন্যায় লাল হয়ে আছে। ভিতরের ক্রোধের তেজ যেন উল্কাপিণ্ডকেও হার মানাবে। হিংস্র পশুর ন্যায় গর্জন করে লিহাকে বলে। ভালোবাসা দেখিয়েছি বলে মাথায় উঠে বসেছিস, এবার দেখাবো তোকে আমার রাগের পালা। আমার কথা অমান্য করার কত বড় ভুল করেছিস সেটাই আজ তোকে দেখাবো। লিহা মাটিতে পড়ে আছে। থাপ্পড়ের চোটে মাটিতে পড়ে যাওয়ার পাশাপাশি নাক মুখ ফেটে রক্ত পড়ছে লিহার। সেই অবস্থাতেও আনাফে কোনো মায়া দয়া না দেখিয়ে লিহার ঘাড় চেপে ধরে টেনে লিহাকে মাটি থেকে উঠায়। লিহার চোখ মুখ অন্ধকার লাগছে। আনাফের হিংস্রতা এক বিন্দু পরিমাণও কমেনি। লিহাকে মাটি থেকে ঘাড় ধরে টেনে উঠানোর পর পুনরায় কষে থাপ্পড় মেরে লিহাকে আবারও মাটিতে ফেলে দেয়। লিহা মুখে হাত চেপে ধরে আছে, মাথা অসম্ভব রকমের ঘুরছে। আনাফের দ্বিতীয় থাপ্পড় লিহার অবস্থা 12টা বেজে গেছে।
তার উপরে পুনরায় আবারও ক্ষত জায়গায় আঘাত পাওয়ার ফলে প্রচণ্ড রকমের যন্ত্রণা উপভোগ করছে লিহা। নাক মুখ থেকে বের হওয়া রক্ত একত্রে মিশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মনে হচ্ছে যেন গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে লিহা। রক্ত লিহার থুতনি বেয়ে গলায় পর্যন্ত লেগেছে। হাত দিয়ে মুখ চেপে ধরায় দু হাত পুরো লাল হয়ে গিয়েছে। অসহায়ত্ব বোধ করছে লিহা। করুণ দৃষ্টিতে আনাফের দিকে তাকিয়ে আছে। আনাফের হিংস্রতা যেন এখনও এক বিন্দু পরিমাণ কমেনি। পাগলা গারদে থাকা রোগীদের মতো আচরণ করছে আনাফ। নিজের ভেতরে হিতাহিতে কোনো জ্ঞান নেই আনাফের। লিহার শরীরে থেকে ঝরে পড়া রক্ত দেখেও রাগটাকে অনুকূলে আনতে পারছে না। ফসফস করতে করতে উল্টো দ্বিতীয়বারের মতন খপ করে লিহার হাত চেপে ধরে জোরপূর্বক টেনে লিহাকে মাটি থেকে উঠায়। আর কি করবে লিহার সাথে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো বলতে পারেন। লিহাকে টেনে ওঠানোর পর আগুনের ন্যায় জল করা চোখ জোড়া দিয়ে লিহার দিকে তাকিয়ে বলে, আজকের পর যদি আমার কোনো কথার এক চুল পরিমাণে এদিক সেদিক হয় তাহলে এর চেয়ে আরও ভয়াবহ কিছু হবে। তোকে প্রথম থাপ্পড়টা মেরেছি গতকাল ফোন কলে আমাকে অনাবিলের কথা বলার জন্য। দ্বিতীয় থাপ্পড়টা মেরেছি আমি বারণ করার পরেও আজ আবার অনাবিলের সাথে কথা বলার মতন দুঃসাহস করার জন্য। আর তৃতীয় থাপ্পড়টা মেরেছি মডার্ন জামা কাপড় পরে কলেজে আসার জন্য। নেক্সট টাইম এই ধরনের ভুল আর কখনো যাতে না হয়। আমি শান্তভাবে থাকতে চাই, কারণ আমি হাইবার হয়ে গেলে সেটা সবার জন্য বিপদ। এই জন্য অনুরোধ করব আমাকে আর কখনো রাগাবি না। যত নিজের কপালে নিজেই দুঃখটাকে আনবি। এছাড়া তোকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে। আমি তোর চালচলন নিয়ে কোনো প্রকার বাধা দিব না। তোর ফ্রিডমের মধ্যে কখনো বাধা হয়েও দাঁড়াবো না। মডার্ন জামা কাপড় একবার নয় 1000 বার পরবি, তবে সেটা আমার সাথে তোর বিয়ে হওয়ার পর। আমি নিজেই তোকে পছন্দ করে জামা কাপড় কিনে দেব, কিন্তু বিয়ের আগে এসব কোনোভাবেই পরা চলবে না। কারণ আমি চাই না তোর এই জামা কাপড় দেখে আকৃষ্ট হয়ে আমাদের বিয়ের আগে তৃতীয় কোনো পক্ষ এসে ভিলেন সাজুক। একবার আমি তোকে নিজের করে নেই, তারপর যেভাবে খুশি চলিস। দরকার হয় পুরো মার্কেট সহ কিনে বাড়ির মধ্যে নিয়ে চলে আসবো। কষ্ট করে মার্কেট করার জন্য বাইরেও যেতে হবে না। আর কটা দিন খালি, তারপর যেভাবে খুশি চলতে পারবি। মনে থাকবে আমার কথা? লিহা ভয়ে আনাফের কথার প্রতি উত্তরে মাথা নাড়িয়ে জবাব দেওয়ার চেষ্টা করে, কিন্তু মাথা নাড়াতেই বিপত্তি বাধে। মাথা চক্কর দিয়ে লিহা মাটিতে পড়ে যায়, কিন্তু সম্পূর্ণ মাটিতে পড়ার আগে আনাফ লিহাকে সামলে ফেলে। এত সহজ নাকি সব কিছু? আনাফ থাকতে লিহা মাটিতে পড়ে কি করে? সময় মতন আনাফ লিহাকে সামলে কোলে তুলে নেয়। লিহা এত সময় পর স্বস্তি অনুভব করে। শরীরের ভারসাম্য ঠিক না থাকার পরেও এত সময়ে জোর করে দাঁড়িয়েছিল, কিন্তু এখন কেউ তাকে সামলে নিয়েছে। যদিও বা মানুষটা তার জীবনের সবচাইতে বড় ভিলেন, কিন্তু বর্তমানে এই ভিলেনের কোলেই শান্তি অনুভব করছে লিহা। চোখ বন্ধ করে গুটিসুটি মেরে পড়ে আছে আনাফের কোলে। কোনো সারা শব্দ নেই লিহার। লিহাকে নিশ্চুপ হয়ে যেতে দেখে আনাফের ভেতরে ভয় কাজ শুরু করে দেয়। আনাফের মধ্যে হিতাহিত জ্ঞান ফিরে আসে। একে তো লিহা নিশ্চুপ, তার উপরে লিহার কোনো সারা শব্দ না পেয়ে আনাফের ভেতরে মোচড় দিয়ে ওঠে। চোখের কোণে পানি চলে এসেছে ভয়ে। আসলে রাগী মানুষরা হয়তো এমনই হয়। রাগ দেখানোর সময় দুনিয়ার সমস্ত রাগ দেখাবে, কিন্তু পরবর্তী রাগ কমে যাওয়ার পর নিজেরাই কষ্ট পাবে। আশেপাশে অনেক মানুষজন জড়সড় হয়েছে। ইফতেখার, জিশান এবং কলেজের সিনিয়র ব্যাচের আরও অনেকেই উপস্থিত হয়েছে। আনাফ চোখে মুখে হতাশা নিয়ে ইফতেখারকে বলে, ইফতেখার, জলদি করে একটা সিএনজি ডেকে নিয়ে আয় তো। লিহাকে জলদি করে হাসপাতাল নিতে হবে। আজ আমি গাড়ি আনিনি। সকালবেলায় গাড়ি স্টার্ট করতে দেখে স্টার্ট নিচ্ছে না, তাই গাড়িটা ওয়ার্কশপে ফেলে রেখে এসেছি। ঠিক আছে ভাই। আর জিসান, তুই গিয়ে লিহার ক্লাসের স্যারকে বলে আয় আমি লিহাকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। ওকে ভাই। জিসান লিহার ক্লাসের স্যারকে বলার জন্য চলে যায়। ইফতেখার ও সিএনজি ডেকে আনার জন্য চলে গেছে। কিছু সময় পর ইফতেখার সিএনজি ডেকে নিয়ে আসে। আনাফ জলদি করে লিহাকে কোলে করে সিএনজিতে ওঠে। হসপিটালের উদ্দেশ্যে রওনা হতে বলছে আনাফ সিএনজি ড্রাইভারকে। সিএনজি ড্রাইভার আনাফের কথা অনুযায়ী হসপিটালের উদ্দেশ্যে সিএনজি ছুটিয়ে নিয়ে চলছে। আনাফের ভেতরটা খচমচ করছে আতঙ্কে। রাগটা হয়তো একটু বেশি দেখিয়ে ফেলেছে সে। লিহাকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখের কোণে জমে থাকা পানি ইতিমধ্যে কয়েক ফোঁটা গড়িয়ে পড়েছে আনাফের চোখ থেকে। লিহা খারাপ লাগার কারণে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু বর্তমানে আনাফের অবস্থা দেখে আনাফের বুকে মাথা রেখে মুচকে মুচকে হাসছে। কেন জানি আনাফের হতাশাজনক চেহারাটা দেখে লিহার প্রচণ্ড আনন্দ হচ্ছে। নিচ থেকে আনাফের শার্ট খামচে ধরে ভালোভাবে বুকের মধ্যে মাথা রেখে লিহা কুটুর কুটুর হাসছে।
লিহার নিজের ভেতরেও কেমন যেন এক ধরনের শিহরণ হচ্ছে। বলা চলে আনাফের বুকে মাথা রেখে বর্তমানে তার নিজেরও বেশ ভালোই লাগছে। আনাফের ভেতরের সমস্ত উতাল পাথাল লিহার কানে এসে বাড়ি খাচ্ছে। অনবরত ধুকপুক করছে ভয়ে আনাফের বুকের ভিতরে। পৈশাসিক আনন্দ পাচ্ছে লিহা। মনে মনে আনাফকে খোঁচা দিয়ে বলে, বজ্জাত লোক, আমায় কষ্ট দিয়ে দেখো, এখন নিজেই কষ্ট পাচ্ছে। আসছে ভালোবাসা দেখাতে, আমার জীবনে আগে আসলেই তো পারতো, কিন্তু তা না করে আসছে বহু দেরিতে, যখন আমি অন্যকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি। লেট লতিফ, নিজে দেরি করে এসে এখন নিজেই জোরপূর্বক অন্য কারো থেকে আমায় ছিনিয়ে নিয়ে ভালোবাসা দেখাচ্ছে আবার। একদম উচিত হয়েছে তোর সাথে খাটাস একটা। এখন নিজেই কষ্ট পা, আমাকে থাপ্পড় মারার ফল এটা। কিন্তু আচ্ছা, এই লোক কেন আমায় এতটা ভালোবাসে? কি আছে আমার মধ্যে? এই লোকের তো টাকার অভাব নেই, তারপরেও কেন আমায় নিয়ে পড়ে আছে এই লোকটা? লিহা ভাবনায় মশগুল। সিএনজি ড্রাইভার হসপিটালের সামনে এনে সিএনজি থামিয়েছে। আনাফ জলদি করে ভাড়া মিটিয়ে লিহাকে কোলে করে নিয়ে সিএনজি থেকে নেমে হসপিটালের ভেতরে প্রবেশ করে। ডক্টর লিহার সমস্ত রক্ত ক্লিন করে দিয়ে প্রেসক্রিপশনে মেডিসিন লিখে দেয়। লিহার ঠোঁট মুখ অনেকখানি ফুলে গেছে। আনাফ লিহার অবস্থা দেখে প্রচুর ভয় পেয়ে গেছে। ডক্টর আনাফকে ভয় পেতে দেখে সান্ত্বনা দিয়ে জানায় লিহার গুরুতর কোনো ক্ষতি হয়নি। মানুষের মুখমণ্ডল অনেক সেনসিটিভ হয়, যে কোনো এক জায়গায় একটু আঘাত লাগাতেই অনেকটা রিয়াকশন করে। দাঁতের সংঘর্ষে ঠোঁটের খানিকটা কেটে গেছে এবং নাকের ভেতরে সামান্য একটু জখম হয়েছে। অতিরিক্ত চিন্তাজনক কিছুই হয়নি। আনাফের বুকের ভেতর স্বস্তি ফিরে আসে। এত সময় লিহার টেনশনে মাথা জ্যাম খেয়েছিল, যেটা বর্তমানে ডক্টরের কথা শুনে ছুটেছে। লিহাকে সঙ্গে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে শুরুতে ফার্মেসি থেকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধপাতি নেয়। এরপর আরেকটা সিএনজি ঠিক করে লিহাকে নিয়ে ওয়ার্কশপে চলে যায় গাড়ি আনার জন্য। দুপুরের আগেই গাড়ি সারিয়ে দিবে বলেছে ওয়ার্কশপ থেকে। গাড়ি আনাফ যাওয়ার আগেই সারিয়ে রেখে দিয়েছে ওয়ার্কশপের কর্মীরা। রিপেয়ারের টাকা পরিশোধ করে লিহাকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে বসে। লিহাকে একদম নিজের কাছাকাছি বসিয়ে রেখেছে আনাফ। গাড়ি স্টার্ট করে কিছু দূর যাওয়ার পর রাস্তার একপাশে গাড়ি সাইড করে লিহার হাত আলতো করে ধরে বলতে শুরু করে, আই এম এক্সট্রিমলি সরি। আসলে ওই সময় অনাবিলের সঙ্গে দেখে তোমাকে কথা বলতে দেখে আমার হুঁশ ঠিক ছিল না। লিহা আনাফের কথার কোনো উত্তর দেয় না, চুপ করে নিজের মতন বসে আছে। আনাফের প্রচণ্ড খারাপ লাগে লিহার কাছে কথার কোনো উত্তর না পেয়ে। তবে আনাফের নিজের খারাপ লাগাটা লিহাকে বুঝতে দেয় না। স্বাভাবিকভাবেই লিহাকে বলে, লিহা সব কিছু জোর দিয়ে হয় না, কিছু জিনিস একান্তই মানুষের উপর ছেড়ে দিতে হয়। তবে একটা জিনিস তোমাকে বলার ইচ্ছে, ভালোবাসার জন্য নিজের ভেতরে দম থাকতে হয়, যেটা আমার ভেতরে ভরপুর। অনাবিল আমার ভয় তোমাকে রেখে পালিয়েছে, কিন্তু আমি তোমার জন্য গোটা দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত। আনাফের কথা শুনে লিহা প্রথমে কিছু না বললেও এবার মুচকি একটা হাসি দিয়ে নিজেই আনাফকে জড়িয়ে ধরে। তবে মনের ভেতর অন্য কিছু চলছে লিহার। কেমন যেন রহস্যময়ী হয়ে উঠেছে লিহা। কিছু একটা চলছে মনের ভিতরে, তবে কি চলছে সেটা লিহার নিজের কাছেও স্পষ্ট নয়। সে শুধু এতটুকুই জানে, তার খুব ইচ্ছে করছিল আনাফকে জড়িয়ে ধরতে, আর সে সেটাই করেছে। আনাফের ভিতরে খুশির জোয়ারা বয়ে চলেছে। এই প্রথম লিহা তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে। খুশির যেন সীমা নেই, শরীরে এক ধরনের শিহরণ বইছে। তবে কেমন যেন আবার খটকাও লাগছে লিহার ব্যাপারটা। এই মেয়ে তাকে সহ্যই করতে পারে না, সেখানে সে নিজ থেকেই তাকে জড়িয়ে ধরেছে। কি চলছে লিহার মনের ভিতরে, সৃষ্টিকর্তাই ভালো বলতে পারবেন। লিহার বিষয় নিয়ে আনাফের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়, তবে আনাফ সেটাকে বেশি একটা প্রায়োরিটি দেয় না। কারণ কৌতূহলী হয়ে এত সুন্দর মুহূর্তটাকে আনাফ নষ্ট করতে চায় না। নিজেও মিশে যায় লিহার সাথে। লিহার সাথে সাথে আনাফ নিজেও লিহাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। দুজনের মধ্যে সমস্ত কিছুই যেন ঠিক হয়ে গিয়েছে। বেশ কিছুটা সময় দুজন এভাবে কাটায়। খানিকক্ষণ পর লিহা নিজ থেকে আনাফকে ছেড়ে দেয় এবং লাজুক ভাব নিয়ে আনাফকে বলে, গাড়ি স্টার্ট করুন এবার, অনেক তো হলো। কি অনেক হলো লিহা? কি হলো আপনি কি জানেন না? না সুইটহার্ট, আমি তো জানি না। তুমি একটু নিজের মুখে বলো তো কি হয়েছে। আপনি সত্যি খাটাস প্রকৃতির একটা লোক। এক ফোঁটা লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই আপনার মধ্যে। সব সময় খালি মানুষকে পেরেশানি করবেন কিভাবে, সেই চিন্তাই ফিকির মাথা নিয়ে ঘুরে বেড়ান আপনি। ধুর, দিলে তো নিজের ইজ্জতের 12টা বাজিয়ে। আপনার ইজ্জত থাকলে তবেই তো 12টা বাজবে। এই এই কি বললে তুমি? আমার ইজ্জত নেই মানে? না না, কিছু না। আপনি প্লিজ গাড়ি স্টার্ট করুন, আমার অনেক খারাপ লাগছে।
আনাফ লিহার কথা মেনে নিয়ে গাড়ি স্টার্ট করে। লিহার খারাপ লাগছে শুনে আনাফ আর কোনো প্রকার প্রশ্ন করে না, চুপচাপ গাড়ি ড্রাইভ করছে। লিহা পাশের সিটে চুপ করে বসে আছে। কিছুটা পথ অতিক্রম করার পর আনাফ গাড়ির স্টিয়ারিং থেকে এক হাত সরিয়ে লিহার হাতের ওপর রাখে। আলতো করে লিহার হাত চেপে ধরে। লিহার কোনো রিয়াকশন নেই, সব কিছুই যেন স্বাভাবিক। আনাফ তার হাত চেপে ধরার পরেও লিহা চুপচাপ বসে আছে। কোনো প্রকার আপত্তি দেখা যাচ্ছে না লিহার মধ্যে, উল্টো আরও মনে হচ্ছে লিহা নিজেই এমনটা একসেপ্ট করেছিল আনাফ থেকে। বাকি রাস্তাটা আনাফ এক হাতেই গাড়ি ড্রাইভ করে, আরেক হাত দিয়ে লিহার হাত ধরেছিল বাকি সম্পূর্ণ রাস্তাটুকু। লিহার বাসায় লিহাকে পৌঁছে দিয়ে আনাফ নিজের মতো চলে যায়, তবে যাওয়ার পূর্বে লিহাকে নিজের খেয়াল রাখতে বলে। লিহা বাড়িতে প্রবেশ করার মুহূর্তের মধ্যেই নাজিয়া বেগম মেয়ের চেহারার দিকে তাকিয়ে চমকে ওঠে। কলেজে যাওয়ার সময় সব কিছুই স্বাভাবিক ছিল,